লাদাখের গান্ধী নামে পরিচিত সোনাম ওয়াংচু পুলিশের ইনভেস্টিগেশন এবং পরবর্তীকালে সিবিআইয়ের হাতে অ্যারেস্ট। ঠিক কী ঘটেছিল লাদাখে এবং এর পেছনের কারণ কী যদি দেখা যায় তাহলে প্রথমেই জানতে হবে ইতিহাস। 2019 সালে 370 ধারা তুলে নিয়ে লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা একটা ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি বানানো হয় এবং বলা হয় যে পরবর্তীতে লাদাখ এবং জম্মু এদেরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে এবং এই দাবিতে ঠিক 2019 সাল থেকেই পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের সিক্স শিডিউল এক্সটেনশন দেওয়ার জন্য আন্দোলন করে আসছে লে অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এবং সেই আন্দোলনকে জোরালো করার জন্য সোনাম ওয়াংচু অনশনে বসেছিলেন। তার সাথে এই দুই যে সংস্থা এটাও ছিল এবং সেখানকার যে গ্রামবাসী তারাও সঙ্গ দিয়েছিল। এভাবে ভালো শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু গোল মাত্র ঠিক তারপরেই এই অনশন চলাকালীন দুজন বয়স্ক মানুষ, তেজারি এংচু যার বয়স 72 বছর এবং তাসি দলমা যার বয়স 70 বছর, এই দুজন হসপিটালাইজ হয়ে যান। এবং ঠিক তখনই কোনো পূর্ব খবর ছিল না পুলিশের কাছে, ঠিক তখনই এক দল মানুষ, গ্রামবাসী যারা, তারা এর প্রতিবাদে মাঠে নামে। পুলিশের মতামত অনুযায়ী এগুলো জেনজি যারা এই মাঠে নেমেছিলেন তার বেশিরভাগই ছিল জেনজি। এরা মাঠে নামে এবং বেশ কিছু সরকারি অফিস জ্বালিয়ে দেওয়া হয়, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, বিজেপির একটা পার্টি অফিসও জ্বালিয়ে দেওয়া হয়, বেশ কিছু মানুষও মারা যায়। এইবারেই শুরু হয় লাদাখের যে গান্ধী তার উপর দোষারোপের পর্ব এবং সিবিআই ইনভেস্টিগেশনও শুরু হয়। তার একটা এনজিও রয়েছে যার নাম NIAL। এই NIAL এর উপর তদন্ত শুরু হয়। NIAL-কে ব্যান করা হয়, তার লাইসেন্স কেড়ে নেওয়া হয় এবং তাকে যে জমি দেওয়া হয়েছিল এই সংস্থাকে, সেই জমিও তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়। এখন বিষয় হচ্ছে কেন এই পরিস্থিতি তৈরি হলো, কেনই বা তাদের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি এতদিন ধরে চলে আসছিল। দেখছিল যে লে অ্যাপেক্স বডি এবং কার্গিলের ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা দেখছিল যে কাশ্মীরে একটা সরকার রয়েছে, মানে বিধানসভা রয়েছে এবং কাশ্মীরে বিধানসভা রয়েছে, সেই জন্য তাদের মুখ্যমন্ত্রীও রয়েছে। হয়তো তার হাতে ক্ষমতা খুব কম রয়েছে, কিন্তু এগুলো রয়েছে এবং এই দাবিটাই জানিয়ে আসছিল লাদাখ। সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রক বলেও ছিল অক্টোবর মাসের 6 তারিখে তাদের এই দাবি দেওয়া নিয়ে দিল্লিতে একটা আলোচনা হওয়ারও কথা রয়েছে, কিন্তু তার আগেই এই অগ্নিবর্গ পরিস্থিতি। এর পেছনে রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে, কারণ কি দেখা যাচ্ছে যে এখানে কংগ্রেসের একজন কাউন্সিলর উনি অস্ত্র হাতে নিয়ে এই আন্দোলনে সামিল হয়েও ছিলেন। সে কারণে বিরোধীরা কংগ্রেসকেও দোষারোপ করছে। এখন বিষয় হচ্ছে যদি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকেও থাকে সেই বিষয়ে আমরা যাব না। আমাদের আলোচ্য বিষয় জিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি দেখা যায় যে এই সংস্থা HIAL, এই সংস্থা সোনাম ওয়াংচুর একটা সংস্থা। সোনাম ওয়াংচু একদিকে পরিবেশ কর্মী এবং এই কারণে তিনি সমগ্র বিশ্বে যথারীতি সুখ্যাতি অর্জনও করেছেন। আর এই সুখ্যাতিকে কাজে লাগিয়ে তিনি এই অনশনে বসেছিলেন, তার দাবি দাবা ন্যায্যই ছিল। এইবার বিষয় হচ্ছে কিন্তু এই যে আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন থেকে হঠাৎ করে যখন রক্তক্ষয়ী সংগ্রামের দিকে চলে গেল, সমস্যা বাঁধলো এবং সিবিআই তদন্ত শুরু করলো। দেখা গেল যে এই সংস্থার অ্যাকাউন্টে একবার 1.5 কোটি এবং পরবর্তীকালে 6 কোটি টাকা লেনদেন হয়েছে। এই লেনদেনের কারণ হিসেবে যদিও সোনাম ওয়াংচু দাবি করেছেন এই লেনদেন তারা আফগানিস্তানে যে বিদ্যুৎ সরবরাহ করেছিলেন সেই কারণেই তাদেরকে রাষ্ট্রসংঘ থেকে তাদের পারিশ্রমিক বাবদ এই টাকা দেওয়া হয়েছে। যদিও এগুলো সিবিআইয়ের এখন বিচার্য বিষয় এবং তারা এই বিষয়টা দেখছেন, কিন্তু বিষয় হচ্ছে যতবারই এরকম আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে প্রত্যেকবারই দেখা যায় যে এরকম কোনো এক এনজিও যাদের ফরেন ফান্ডিং চলে
সেই ফরেন ফান্ডিং থেকে এবং সেই এনজিও থেকে এই আন্দোলনগুলো সংগঠিত হয় এবং পরবর্তীকালে সেই সংগঠনের অর্থাৎ সেই এনজিওর যে কর্মকর্তা যিনি থাকেন তাকেই সামনের সারিতে নিয়ে আসা হয়। ফরেন ফান্ডিং কে করে বা কোথা থেকে হয় এবং কেনই বা হয়, এটা যদি দেখা যায় তো বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিসই দেখা যাবে জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে। সেটা হচ্ছে যদি নেপালের কথা ধরুন, বাংলাদেশের কথা ধরুন বা শ্রীলঙ্কার কথা ধরুন। নেপালের সদ্য ঘটে যাওয়া যে ঘটনা, সেখানে দেখা যায় এরকমই একটা সংগঠন ছিল, এনজিও, যার ফরেন ফান্ডিং ছিল এবং সেই ফোর ফান্ডে লিড করে জেনজির আন্দোলন হয়েছিল এবং তিনি তাতে লিড করেও ছিলেন। এক্ষেত্রেও হয়তো হতে পারে, সম্ভাবনা একটা থেকে থাকছে। কীরকম? বিভিন্ন দিক থেকে আমেরিকা ভারতের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করেছে এবং সর্বক্ষেত্রে হয়তো ব্যর্থও হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতা তারা মেনে নিতে পারেনি। তার জন্য ভারতের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করার চক্রান্ত তাদের গুপ্তচর সংস্থা সিআইএ দ্বারা বরাবরই চলে আসছে এবং তাদের এই ডিপ স্টেটের লোকজন সমগ্র বিশ্বের প্রত্যেক দেশেই রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তারা সেরকম অ্যাক্টিভিটিও ঘটিয়ে থাকে এবং তাদের কাছে টার্গেট হয়ে থাকে ঠিক এরকমই ব্যক্তি যারা সমাজকর্মী, যাদের সমাজে পাবলিক একটা ইমেজ রয়েছে, সে বিজ্ঞানী হতে পারে, যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, সেরকম ব্যক্তিদেরকে তারা ফান্ডিং করে এবং সেই ফান্ডিং দিয়ে তাদেরকে নিজেদের অ্যাসেট বানায়। পরবর্তীতে সময় যখন আসে সেই অ্যাসেটকে তারা কাজে লাগায়। এক্ষেত্রেও হয়তো সেই অ্যাঙ্গেলও থাকতে পারে, যদিও এটা বিচার্য বিষয়। সিবিআই পরবর্তীকালে ইনভেস্টিগেশন করে রিপোর্ট দিতে পারবে। কিন্তু যদি এমন হয়ে থাকে তা কিন্তু ভারতের জন্য সত্যি ক্ষতিকারক, কারণ আমাদের প্রতিবেশী প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই একই রকম ঘটনা ঘটেছে এবং পরবর্তীকালে সেখানে সরকারকে উৎখাত করাও হয়েছে। তাই আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। দেশবাসী হিসেবে নিজেদের দায়িত্ব কর্তব্য আরও বেশিভাবে নিতে হবে এবং দেশে এইরকম আন্দোলন, হঠাৎ করে তৈরি হওয়া একটা আন্দোলন যার পিছনে একজন ব্যক্তি আছে, তার উদ্দেশ্য কী, সেসব কিছু দেখা অবশ্যই দরকার। যদিও এক্ষেত্রে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং 6th শিডিউলে অন্তর্ভুক্তি, এই দাবিগুলো ঠিকঠাকই ছিল এবং উনি আন্দোলন শান্তিপূর্ণভাবেই করেছিলেন। কিন্তু পরবর্তীকালে কেন জানি না হঠাৎ করে এরকম একটা রক্তক্ষয়ীর দিকে চলে গেল, রক্তক্ষয়ী আন্দোলনের দিকে। যদিও লে অ্যাপেক্স বডির যে চেয়ারম্যান, উনি চেষ্টাও করেছিলেন এই আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার, কিন্তু এত লোকজনের কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব হয়নি বলেই এতটা পরিস্থিতি খারাপ হয়েছে এবং সর্বশেষ তিনি সোনম ওয়াংচুকে গ্রেপ্তারও করা হয়েছে, একজন বড় মাপের পরিবেশ কর্মী এবং পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে তিনি লাদাখের বহুদিনের বিভিন্ন ইস্যুতে লড়াই সংগ্রাম করেছেন, অনশন করেছেন। এখন বিষয় দেখার যে এই পেছনে ঠিক কাদের হাত রয়েছে, যে সিআইএ বাকি অন্য কোনো বহির্শক্তি। তবে এটা ঠিক যে কোনো বহির্শক্তির হাত অবশ্যই আছে।